সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড এর পক্ষ থেকে আমি হেনা বসু। বইয়ের নাম ছায়া বাংলা শিক্ষক, ডক্টর অমল পাল। এটি একটি নরম মলাটের বই। সমগ্র পৃষ্ঠা সংখ্যা 212। প্রচ্ছদের ওপরে সাদা রঙের জমিতে একটি ছবি আছে। খেজুর গাছের ছড়ে একজন রস নামাচ্ছে। ওপরে লেখা ছায়া বাংলা শিক্ষক, সবুজ কালো দিয়ে, তার তলায় লাল রঙে লেখা ডক্টর অমল পাল, তার নিচে লেখা নিউ সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন, তার নিচে লেখা 12 সেমেস্টার 4, আর একেবারে নিচে লেখা প্রকল্প সহ। প্রকাশনায় ছায়া প্রকাশনী লিমিটেড, 1 নম্বর বিধান সরণি, কলকাতা 7,73,000। নতুন সিলেবাস, সংস্করণ আগস্ট 2025। মুদ্রণে দর্পণ কনক্লেভ প্রাইভেট লিমিটেড, কলকাতা। মূল্য 290 টাকা মাত্র। ভূমিকা: দ্বাদশ শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রম ও নতুন প্রশ্নরীতি অনুযায়ী রচিত ছায়া বাংলা শিক্ষক দ্বাদশ শ্রেণী সেমেস্টার 4 বইটি প্রকাশ করা হলো। পাঠ্যাংশের গল্প, কবিতা, নাটক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এর প্রতিটি পাঠকে শব্দার্থ ও টিকা, তাৎপর্যভিত্তিক ব্যাখ্যা, প্রাসঙ্গিক তথ্য, নামকরণ, রসতাত্ত্বিক বিচার, মাইন্ড ম্যাপ বন্ধনীর মধ্যে চুম্বক এবং সংসদ নির্দেশিত প্রশ্নপত্রের কাঠামোতে বিন্যস্ত করা হয়েছে। বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, প্রবন্ধ রচনা এবং প্রকল্প অংশটি অত্যন্ত যত্নের সাথে তৈরি করা হয়েছে। বইটিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে শিক্ষার্থীর অনুশীলনের দিকটিতেও, আর সেই উদ্দেশ্যেই প্রস্তুত করা হয়েছে নমুনা প্রশ্নপত্র অংশটি। অতিকথন, রেপিটেশন এগুলি যথাসম্ভব বর্জন করা হয়েছে। বাংলা আকাদেমির আধুনিকতম বানানবিধির প্রতি কঠোর দৃষ্টি রেখে বইটিকে সর্বার্থে নির্ভুল করার চেষ্টা করেছি। আশা করি বইটি শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক বন্ধুদের আনুকূল্য লাভ করবে এবং শিক্ষার্থীরাও একে সানন্দে গ্রহণ করবে। প্রকাশকের আস্থা ও আনুকূল্যের কথা আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই প্রকাশনা সংস্থার আধিকারিক ও কর্মীদের অবদানও আমি কখনোই বিস্মৃত হব না। বিনীত ডক্টর অমল পাল। এর পরের পৃষ্ঠা সংখ্যা রোমান ছোট 3। সিলেবাস: বাংলা ক, দ্বাদশ শ্রেণী, পূর্ণমান 40, সেমেস্টার 4। গল্প: 1 হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়। 2 হারুন সালেমের মাসি, মহাশ্বেতা দেবী। কবিতা: 1 প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুর। 2 তিমির হননের গান, জীবনানন্দ দাশ। 3 কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়। নাটক: নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। 4র্থ অধ্যায়, বাংলা চিত্রকলার ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা। 5ম অধ্যায়, বাঙালি চলচ্চিত্রের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা। প্রবন্ধ রচনা: কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হল মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে। সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। প্রকল্প:
প্রকল্প 20 বন্ধনীর মধ্যে প্রুফ সংশোধন 05 প্রকল্পের অন্তর্ভুক্ত হবে বন্ধনী শেষ। প্রুফ সংশোধন একটি অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম এই বিষয়গুলির সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে। প্রকল্প প্রদত্ত প্রকল্প মধ্যে যে কোনো একটি সমীক্ষাপত্র ন্যূনতম 50টি নমুনার ভিত্তিতে তৈরি করতে হবে। নিজের গ্রাম, পাড়া, অঞ্চলকে কেন্দ্র করে সাধারণ সমাজভিত্তিক সমীক্ষা, নারী বা পুরুষের হার, সাক্ষরতা, ধর্ম সম্প্রদায়, খেলাধুলার প্রবণতা, বন্ধনী শুরু, ইনডোর আউটডোর, ফুটবল, ক্রিকেট, হকি প্রভৃতি বন্ধনী শেষ। অন্যদিকে আদিবাসী, জনজাতি, জনগোষ্ঠী ও সম্প্রদায় ভিত্তিক বিবিধ সমীক্ষা নিজের বিদ্যালয় নিয়েও করা যাবে, আবার অন্যান্য প্রতিবেশী বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে। সমীক্ষার বিষয় হবে বিদ্যালয় সংশ্লিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন হতে পারে, বিদ্যালয় শিক্ষার্থীদের জাতিগত সম্প্রদায় নকশা হতে পারে, শিক্ষক শিক্ষিকাদের বয়স, সারস্বত ক্রিয়াকর্ম, বিদ্যালয়ের ইতিহাস বন্ধনী শুরু, মৌখিক সাক্ষাৎকার, সমীক্ষা বন্ধনী শেষ, বিদ্যালয়ের শ্রেণী বিভাজন, শিক্ষার্থী সামর্থ্য প্রভৃতি। গল্পের নাট্যরূপ ন্যূনতম শব্দ সংখ্যা 2000 থেকে 4000, বন্ধনী শুরু কোনো প্রথিতযশা লেখক লেখিকার লেখা থেকে তৈরি করতে হবে, দাঁড়ি বন্ধনী শেষ। গল্পের চিত্রনাট্য শব্দ সংখ্যা 2000 থেকে 4000, কোনো প্রথিতযশা লেখক লেখিকার লেখা থেকে তৈরি করতে হবে। গ্রন্থ সমালোচনা প্রথিতযশা কবি, গল্পকার, নাট্যকার ও প্রাবন্ধিকের কোনো একটি পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা, ন্যূনতম শব্দ সংখ্যা 1000। নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার। বাংলা ক ভাষার ক উদ্ধৃতির মধ্যে ক ভাষার ছাত্রছাত্রীরা ইংরেজির পাঠ্যক্রম অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প বন্ধনীর মধ্যে 4টি বা কবিতা 6টি আলোচনা করে রচনার শৈলী বৈশিষ্ট্য ও অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে। বাংলা খ ভাষার খ উদ্ধৃতির মধ্যে ছাত্রছাত্রীরা বাংলার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প 4টি বা কবিতা 6টি আলোচনা করে তার শৈলী বৈশিষ্ট্য ও অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে। 500 থেকে 1000 শব্দ। নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্যানুসন্ধান। সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ঊনবিংশ বা বিংশ শতকের বাংলার কোনো একটি কাল ও পর্বকে কেন্দ্র করে 1 ভাষা, 2 খাদ্যাভ্যাস, 3 পোশাক, 4 গৃহ নির্মাণ, 5 সঙ্গীত, 6 নাটক, 7 চলচ্চিত্র, 8 চিত্রকলা ও ভাস্কর্য, 9 খেলাধুলা এইসব বিষয় যে কোনো একটি বিকাশ, বিবর্তন ও বৈশিষ্ট্যের তথ্য সহ অনুসন্ধান ও আলোচনা। নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ। ফেলুদা, ঘনাদা, টেনিদা, শঙ্কু, সদাশিব, রিজুদা, পাগলা দাশু, গোগল, কাকাবাবু, কিকিরা, হাঁদা ভোদা বা নন্টে ফন্টে, হর্ষবর্ধন, গোবর্ধন। নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সুকুমার রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, সত্যজিৎ রায়,
শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হিমানীশ গোস্বামী, নারায়ণ দেবনাথ, শৈলেন ঘোষ। উল্লিখিত লেখকদের মধ্যে থেকে যে কোনো একজনের বাংলা সাহিত্যে অবদান ও সেই অবদান অপরিহার্য প্রতিপন্ন করে প্রকল্প নির্মাণ। ন্যূনতম 2000 শব্দ। এর নিচে একটি টেবিল রয়েছে, টেবিলটিতে 3টে কলাম আছে। টেবিলের শিরোনাম হচ্ছে কোর্স কোড থিওরি, ক্লাস 12 সেমেস্টার 4, টপিকস ডিসক্রিপটিভ কোয়েশ্চেন্স, মার্কস 40। প্রথম কলামের শিরোনাম টপিক, মাঝের কলামের শিরোনাম ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স 5/10 মার্কস, শেষ কলামের শিরোনাম টোটাল। আমি আড়াআড়িভাবে টেবিলটি পড়ছি। গল্প 1x5, টোটাল 0.5। কবিতা 1x5, 0.5। নাটক 1x5, 0.5। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 2x5, 10। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস 1x5, 0.5। প্রবন্ধ রচনা 1x10, 10। টোটাল 40। পৃষ্ঠা রোমান ছোট হাতের 4। সূচিপত্র। গল্প পৃষ্ঠা 1 থেকে 28। হলুদ পোড়া 3 থেকে 15। হারুন সালেমের মাসি 16 থেকে 28। কবিতা 29 থেকে 52। প্রার্থনা 31 থেকে 38। তিমির হননের গান 39 থেকে 45। কেন এলো না 46 থেকে 52। নাটক 53 থেকে 68। নানা রঙের দিন 55 থেকে 68। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 69 থেকে 84। ডাকঘর 71 থেকে 84। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস 85 থেকে 104। বাংলা চিত্রকলার ইতিহাস 87 থেকে 96। বাঙালির চলচ্চিত্রের ইতিহাস 97 থেকে 104। প্রবন্ধ রচনা 105 থেকে 146। প্রকল্প 147 থেকে 206। নমুনা প্রশ্নপত্র 207 থেকে 212। পরের পৃষ্ঠা মাঝে বড় করে লেখা গল্প, তারপরে পৃষ্ঠা সাদা। পৃষ্ঠা সংখ্যা 3 থেকে শুরু হচ্ছে। গল্প হলুদ পোড়া। এর নিচে লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট ছবি একটি বৃত্তের মধ্যে দেওয়া আছে। বাঁদিকে একটি ছবি দেওয়া আছে, অন্ধকার গ্রামের মধ্যে চাঁদ উঠেছে এবং দুজন লোক পিছন ফিরে দাঁড়িয়ে আছে। পাশে লেখা চিনে নাও। মূল পাঠ মানিক বন্দ্যোপাধ্যায়, 1908 থেকে 1956। জন্ম ও পারিবারিক পরিচয়। বাংলা কথা সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায় এক উজ্জ্বল নাম। বাস্তব জীবনের রূপায়ণে এবং স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে তিনি ছিলেন অনন্য। 1908 খ্রিস্টাব্দের 19শে মে ঝাড়খণ্ড রাজ্যের তৎকালীন বিহার দুমকায় মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম হয়। তার বাবার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম নিরদা তন্ত্রের 9 দীর্ঘই বৈষ্ণব দয়াকার নিরদা দেবী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের কাছে মালবদিয়ায়। ময়কার ল ব দয় দীর্ঘই অন্তস্থ অয়াকার অন্তস্থ অ, মালবদিয়ায়। তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। গায়ের রং কালো ছিল বলে তার ডাক নাম হয়েছিল কালো মানিক তথা মানিক। এই মানিক নামেই তিনি পরবর্তীকালে পরিচিতি পান। তার বাবার বদলির চাকরি থাকায় বাংলা ও বিহারের অবিভক্ত, বিহারের সাথে লেখা অবিভক্ত বিভিন্ন স্থানে লেখকের শৈশব কেটেছে। ছাত্র জীবন। মানিক বন্দ্যোপাধ্যায়ের বাবা কলকাতা থেকে টাঙ্গাইলে বদলি হয়ে যাওয়ার পর মিত্র ইনস্টিটিউশনের ছাত্র শিশু মানিক
টাঙ্গাইল জিলা স্কুলে ভর্তি হন। শৈশবে ছাত্রাবস্থাতে তিনি খুব দুরন্ত হয়ে ওঠেন এবং মাঝে মাঝেই বাড়ি থেকে উধাও হয়ে যেতেন। প্রতিবারই তাঁকে খুঁজে পাওয়া যেত মাঝিদের নৌকায় বা গাড়োয়ানদের গাড়িতে কিংবা আস্তা বলে। 1922 খ্রিস্টাব্দে মাত্র 14 বছর বয়সে তিনি মাতৃহারা হন। এরপর বাবার বদলি সূত্রে তাকে ব্রাহ্মণবেড়িয়া, মহিষাদল, কাঁথি, মেদিনীপুর প্রভৃতি স্থানে থাকতে হয়। মেদিনীপুরে থাকাকালীন মানিক 1926 খ্রিস্টাব্দে মেদিনীপুর জিলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা দেন এবং প্রথম বিভাগে পাশ করেন। বাঁকুড়ার ওয়েসলিয়ান মিশন কলেজ থেকে 1928 খ্রিস্টাব্দে তিনি আইএসসি পাশ করেন। ওই বছরই তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে গণিতে সাম্মানিক অনার্স নিয়ে বিএসসিতে ভর্তি হন। মানিক বন্দ্যোপাধ্যায় কলেজ জীবনে গান গাওয়া, কুস্তি লড়া, বাঁশি বাজানো এসবের প্রতি খুব অনুরক্ত হয়ে পড়েন, কিন্তু স্নাতক স্তরের শিক্ষা তাঁর আর শেষ করা সম্ভব হয়ে ওঠেনি। পৃষ্ঠা 4। প্রেসিডেন্সিতে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই সাহিত্য সাধনার নেশা তাকে এমনভাবে পেয়ে বসে যে প্রথাগত পড়াশোনায় তাকে দাঁড়ি টানতে হয়। কর্মজীবন। সাহিত্যের জগতে মানিক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ঘটেছিল আকস্মিকভাবে। প্রেসিডেন্সিতে পড়ার সময় কথা প্রসঙ্গে এক বন্ধু তাকে বলেছিলেন যে নামকরা লেখক না হলে বিখ্যাত পত্রিকাগুলি লেখা ছাপায় না। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের দৃঢ় বিশ্বাস ছিল যে লেখা ভালো হলে অনামী লেখকের রচনাও নিশ্চয়ই ছাপা হবে। বন্ধুদের ভুল প্রমাণ করতে মানিক বন্দ্যোপাধ্যায় অতসী মামি নামক একটি গল্প লিখে তখনকার নামী পত্রিকা বিচিত্রার অফিসে জমা দিয়ে আসেন। লেখক হিসেবে তিনি প্রবোধ কুমার নাম না দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় নামটি সেখানে ব্যবহার করেন। যথাসময়ে সেই গল্পটি মুদ্রিত হয় এবং লেখক ও পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন পত্র পত্রিকা থেকে মানিকের কাছে লেখার জন্য অনুরোধ আসতে থাকে। তিনিও মন প্রাণ দিয়ে লিখতে থাকেন। অবশেষে লেখাপড়ায় ইতি টেনে তিনি সাহিত্যকর্মকেই পেশা হিসেবে গ্রহণ করেন। 1937 খ্রিস্টাব্দে মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্গশ্রী পত্রিকার সহ সম্পাদক নিযুক্ত হলেও পত্রিকার মালিকের সঙ্গে মতবিরোধ হওয়ায় কিছুদিনের মধ্যেই তিনি সেই চাকরিতে ইস্তফা দেন। এরপর তিনি তার ছোট ভাই সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদয়াচল প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস নামে একটি প্রেস ও প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন। সারা জীবন এই প্রতিভাবান সাহিত্যিককে দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। সাহিত্যকর্ম। কলেজে পড়াকালীন আকস্মিকভাবেই সাহিত্য জগতে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ ঘটে। তার রচনা রীতি নিয়ে সাহিত্য সমালোচকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন তিনি প্রথম দিকে ফ্রয়েডীয় মনস্তত্ত্বের দ্বারা প্রভাবিত হলেও তার শেষ 12 বছরের লেখক জীবনকে প্রভাবিত করেছিলেন প্রখ্যাত দার্শনিক কার্ল মার্কস। মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস এবং ছোট গল্প দুই রচনা করেছেন। এই কথা সাহিত্যিক 57টি গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল জননী 1935, পুতুল নাচের ইতিকথা 1936, পদ্মা নদীর মাঝি 1936, দর্পণ 1945, শহরবাসীর ইতিকথা 1946, চতুষ্কোণ 1948, স্বাধীনতার স্বাদ 1951, সোনার চেয়ে দামি 1951, ইতিকথার পরের কথা 1952, হলুদ নদী সবুজ বন 1956 ইত্যাদি। লেখকের জনপ্রিয় ছোট গল্পের মধ্যে প্রাগৈতিহাসিক 1937, সরীসৃপ 1939, বউ 1940, হলুদ পোড়া 1945, হারানের নাথ জামাই, ছোট বকুলপুরের যাত্রী 1949, সর্পিল
আত্মহত্যার অধিকার, নেকি প্রভৃতি উল্লেখযোগ্য। অতসী মামি ও অন্যান্য গল্প 1935, প্রাগৈতিহাসিক 1937, সরীসৃপ 1939, ভেজাল 1944, আজকাল পরশুর গল্প 1946, পরিস্থিতি 1946, লাজুকলতা 1953 প্রভৃতি লেখকের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। জীবন অবসান। মানিক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ জীবনের অধিকারী হননি। তার সাহিত্য জীবন কেটেছে চরম দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে। নানা প্রকার অসুখে আক্রান্ত হয়ে 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর মাত্র 48 বছর বয়সে এই অসাধারণ প্রতিভাবান মানুষটির জীবন অবসান ঘটে। উৎস: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হলুদ পোড়া নামক গল্প সংকলনের নাম গল্প। চরিত্রলিপি: বলাই চক্রবর্তী, মাঝবয়সী জোয়ান, যার মৃতদেহ গ্রামের দক্ষিণ ঘোষেদের মজাপুকুরের ধারে গজারি বর্গীয় জয়াকার বৈষ্ণরায় হর্ষই গজারি গাছের নিচে পাওয়া যায়। শুভ্রা 16-17 বছরের রোগা, স্বভাব ভীরু সাধারণ মেয়ে। সে ছিল সন্তান সম্ভবা। তার মৃতদেহ উদ্ধার হয়েছিল বাড়ির পেছনে ডোবার ঘাটে। নবীন মৃত বলাই চক্রবর্তীর ভাইপো, যিনি কাকার খুনিকে ধরার জন্য 50 টাকা পুরস্কার ঘোষণা করেন। দামিনী নবীনের স্ত্রী, যার ওপর ভর করেছিল মৃত শুভ্রার অশরীরী আত্মা। ধীরেন স্থানীয় স্কুলমাস্টার এবং ভৌতিক আবহের বিবর্তনধর্মী চরিত্র। তার উপর ভর করেছিল মৃত বলাই চাটুর্যের অশরীরী আত্মা। পঙ্কজ ঘোষাল মৃত বলাই চক্রবর্তীর অনুগ্রহে সপরিবারে পালিত প্রবীণ ব্যক্তি। বলাই চাটুর্যে সম্ভবত ছাপার ভুল হতে পারে, চক্রবর্তী হওয়া উচিত। কুঞ্জ মাঝি নামকরা গুণিন, গয় হর্ষ উদন্তের নয়, হর্ষই দন্তের ন, গুণিন। তার প্রয়োগ করা পদ্ধতির দ্বারাই জানা যায় শুভ্রা এবং ধীরেনের মধ্যে ভর করেছে মৃত মানুষের অশরীরী আত্মা। কৈলাস একজন ডাক্তার, তার চিকিৎসাতেই অশান্ত দামিনী ঘুমিয়ে পড়ে। মথুরবাবু স্থানীয় স্কুলের সেক্রেটারি, তাঁরই নির্দেশে ধীরেনের জন্য 1 মাসের ছুটি ঘোষণা করেন হেডমাস্টার। শান্তি ধীরেনের স্ত্রী। খেন্তি পিসি কয় মধ্যাহ্নস্বয় একার দন্তের নয় তয় হর্ষই, পয় হর্ষই দন্তের শয় হর্ষই। খেন্তি পিসি শান্তির পিসি, সম্বন্ধীয় আত্মীয়। তার কথা মতোই শান্তি দুপ্রান্ত পোড়ানো কাঁচা বাঁশ শোবার ঘর আর রান্নাঘরের মধ্যে ফেলে রাখে, যাতে অশরীরী আত্মা ঘরে ঢুকতে না পারে। বিষয় সংক্ষেপ: কোনো এক বছর কার্তিক মাসের মধ্যভাগে মাত্র 3 দিনের ব্যবধানে গ্রামে 2টো খুন হয়ে যায়। গ্রামের দক্ষিণ অংশে ঘোষদের মজাপুকুরের ধারে জনহীন জায়গায় একটা মরা গজারি গাছের তলায় বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা যায়। মধ্যবয়সী জোয়ান পুরুষ বলাই চক্রবর্তীর মাথা ফেটে 8 চির হয়ে গেছিল, সম্ভবত লাঠির আঘাতে। অন্যদিকে 16-17 বছরের রোগা, স্বভাব ভীরু শুভ্রা ছিল গ্রামের 8-10টি সাধারণ মেয়ের মতোই। বাচ্চা হবে বলে 1.5 বছর পরে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসে মাসখানেক আগে। গ্রামের শেষ সন্ধ্যা বাতিটি যখন জ্বালা হয়েছে, সেরকম সময় বাড়ির পিছনে ডোবার ঘাটে কেউ বা কারা তাকে গলা টিপে মেরে রেখে গিয়েছিল। পৃষ্ঠা 5। বলাই চক্রবর্তীর অপমৃত্যু গ্রামের মানুষদের কাছে অপ্রত্যাশিত না হলেও শুভ্রার পরিণতির জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। গ্রামে 20-30 বছর কেউ জখম পর্যন্ত হয়নি,
তাই দুটো খুনের মধ্যে কোনো যোগাযোগ আছে কি না তা গ্রামের লোকেরা ভাবতে থাকে। কিন্তু নিহত দুটি চরিত্রের মধ্যে কোনো যোগসূত্রও কারোর কাছে স্পষ্ট ছিল না। ফলে কল্পনাগুলি গুজবের বেশি কিছু হয়ে উঠতে পারে না। বলাই চক্রবর্তীর উত্তরাধিকারী হিসেবে তার ভাইপো নবীন সম্পত্তির মালিকানা পায়। সে তার কাকার খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য 50 টাকা পুরস্কার ঘোষণা করে। শহরের চাকরি ছেড়ে দিয়ে নবীন গ্রামে আসার 21 দিন পরে এক সন্ধ্যায় নবীনের স্ত্রী দামিনীর গায়ে বাতাস লাগে, ভয়ে সে অজ্ঞান হয়ে যায়। গ্রামের একমাত্র ডাক্তার বন্ধনীর মধ্যে পাশ না করা বন্ধনী শেষ ধীরেন, যে ঘটনাক্রমে শুভ্রার দাদা, তাকে ডেকে আনা হয়। ধীরেন কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ দিলেও বৃদ্ধ পঙ্কজ ঘোষাল গুণিন কুঞ্জকে ডাকার পরামর্শ দেন। ধীরেন তীব্র আপত্তি জানায়। নবীন উভয় পক্ষকেই গুরুত্ব দিয়ে কৈলাস ডাক্তার এবং কুঞ্জ দুজনকেই আনতে লোক পাঠায়। প্রথমে আগমন ঘটে কুঞ্জ গুণিনের। দামিনীর এলো চুল বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে সে তার উপর নানা মন্ত্রতন্ত্র প্রয়োগ করতে থাকে। গ্রামের লোকেরা শিহরিত হয়ে সেই দৃশ্য দেখতে থাকে। একসময় দামিনীর চোখ বুজে আসে, সে নিস্পন্দ হয়ে যায়। কুঞ্জ কাঁচা হলুদ পুড়িয়ে তার নাকের কাছে ধরে। দামিনীর ঢুলে আসা চোখ বিস্ফারিত হয়ে যায়। সে নিজেকে শুভ্রা বলে পরিচয় দেয় এবং কোনো প্রশ্ন করার আগেই জানিয়ে দেয় যে বলাই খুড়ো অর্থাৎ বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। এর বাইরে আর কোনো প্রশ্নের উত্তরই তার কাছ থেকে পাওয়া গেল না। এমনকি নাকে হলুদ পোড়া ধরেও তাকে কথা বলানো গেল না। কৈলাস ডাক্তারের অপমানে কুঞ্জর সমস্ত চেষ্টাই বন্ধ হয়ে যায়। তিনি কুঞ্জকে অপবিজ্ঞানের চর্চার জন্য তীব্র ভাষায় আক্রমণ করেন। থানায় তার নামে রিপোর্ট করার কথা বলেন। এরপর কৈলাস ডাক্তার দামিনীকে ঘুমের ওষুধের ইঞ্জেকশন দেন। ঘুমিয়ে পড়ার আগে অবশ্য দামিনী একইভাবে জানিয়ে যায় সে চাটুজ্জে বাড়ির শুভ্রা। শুভ্রার মৃত্যুর 3 দিন আগে বলাই চক্রবর্তী মারা যাওয়ায় তার দ্বারা শুভ্রার খুন হওয়া কিভাবে সম্ভব তা নিয়ে যখন সকলের সংশয়ে তা দূর হয়ে যায় প্রথমে পঙ্কজ ঘোষাল এবং পরে কুঞ্জ গুণিনের কথায়। কুঞ্জ জানিয়ে দেয় যে কোনো জীবন্ত মানুষকে ভর করে তাকে দিয়ে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করিয়েছে। এইসব কথাবার্তা ধীরেনকে সীমাহীন বিষণ্ণ করে তুলল। অসহ্য কষ্ট তাকে তাড়া করে বেড়ায়। যে ঘাটে শুভ্রা খুন হয়েছে তার ধাপগুলো গর্ভবতী শুভ্রার জন্য বিশেষভাবে সে বানিয়ে দিয়েছিল। এইসব ভাবনা তাকে কষ্টে কাতর করে রাখে। অন্য কোনো বিষয়ে সে মনোনিবেশ করতে পারে না। ধীরেন দ্রুত উপলব্ধি করতে থাকে যে তার প্রতি তার চারপাশে পৃথিবীর দৃষ্টিভঙ্গি দ্রুত পাল্টে যাচ্ছে। পুরুত ঠাকুর তাকে শাস্ত্রীয় ক্রিয়াকর্ম বিষয়ে পরামর্শ দিলেন। বাড়ির সকলের জন্য মাদুলি নিতে বললেন। স্কুলে গিয়ে মনে হলো সে যেন সেখানে অভ্যাগত। এমনকি ছাত্ররা পর্যন্ত তার ক্লাসে আড়ষ্ট কিংবা কোনো গোপন আলোচনায় রত। হেডমাস্টার তাকে স্কুলের সেক্রেটারি মথুরবাবুর পরামর্শ মতো 1 মাসের ছুটি নিতে বললেন এবং সেদিন থেকেই তাকে পড়ানোয় বিরত থাকতে বললেন। স্কুল থেকে মাইলখানেক হাঁটলে মথুরবাবুর বাড়ি। সেদিকে যাবে ভেবে পা বাড়িয়েও ধীরেন সিদ্ধান্ত পাল্টায়। কোনো কারণে তার ছুটি বাতিল করে স্কুলে যাওয়ার অনুমতি দিলে সে যে সমস্যায় পড়বে তা ধীরেন বুঝতে পারে। কারণ সে উপলব্ধি করে যে প্রতিদিন স্কুলে গিয়ে ছেলেদের পড়ানোর ক্ষমতা তখন তার নেই। মথুরবাবু এমনকি কোনো চেনা মানুষের সামনে দাঁড়াতেও ধীরেন তখন লজ্জা পাচ্ছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোনোই তখন তার একমাত্র লক্ষ্য। সমস্ত দুপুর ঘরের মধ্যে ছটফট করে পড়ন্ত বিকেলে ধীরেন যখন বেরিয়ে আসে তার স্ত্রী শান্তি তখন বাসন হাতে ঘাট থেকে উঠে আসছিল।
খেন্তি পিসির পরামর্শে শান্তির নির্দেশে তখন বাঁশ কাটা চলছিল। উদ্দেশ্য ছিল বাঁশের দুপ্রান্ত পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখা। অশরীরী কারোর আশা আটকাতেই এই ব্যবস্থা। আতঙ্কিত শান্তি সন্ধ্যা হওয়ার আগেই প্রদীপ জ্বালিয়ে দেয়। নিজের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ধীরেনের খাবার ঢেকে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢোকে। এঁটোকাটা অশরীরী আত্মাকে আকর্ষণ করে বলে বিকেলে শান্তি মাছ রান্না করে না। ধীরেনকে ঘরে আসতে বললেও সে আসে না। রাত্রি নামতে চলেছে। ধীরেনের মনে হয় শুভ্রাকে তার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া উচিত। বাঁশ ডিঙিয়ে সে এগিয়ে যায় ডোবার দিকে। শান্তি ঘরের ভিতর থেকে শুনতে পায় এক অদ্ভুত বিকৃত গলার আওয়াজ। বেরিয়ে এসে দেখে বাঁশের ওপাশে দাঁড়িয়ে হিংস্র জন্তুর মতো চাপা গর্জনের মতো ধীরেন তার নিজের নাম ধরেই ডাকাডাকি করছে। তার গেঞ্জি এবং কাপড়ে কাদা ও রক্ত মাখা। ঠোঁট থেকে চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। শান্তিকে ধীরেন বাঁশটা সরিয়ে নিতে বলে। শান্তি ডিঙিয়ে আসতে বললে ধীরেন জানায় যে সে বাঁশ ডিঙোতে পারছে না। শান্তি নিঃসন্দেহ হলো যে ধীরেনকে অশরীরী ভর করেছে। তার সুতীক্ষ্ণ আর্তনাদে গ্রামের লোকেরা চলে এলো, কুঞ্জও এলো। স্নান করিয়ে খুঁটিতে বেঁধে দামিনীর মতোই তন্ত্র মন্ত্রের প্রয়োগ শুরু হলো ধীরেনের উপরে। কাঁচা হলুদ ধীরেনের নাকের কাছে ধরে কুঞ্জ বজ্র কণ্ঠে তার পরিচয় জানতে চায়। ধীরেন উত্তর দেয় যে সে বলাই চক্রবর্তী এবং শুভ্রাকে খুন করেছে। নজর কাড়া কথা। উদ্ধৃতি শুরু। কাকাকে যারা অমনমার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি। উদ্ধৃতি শেষ। মৃত বলাই চক্রবর্তীর ভাইপো নবীন। উদ্ধৃতি শুরু। এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? জিজ্ঞাসার চিহ্ন। উদ্ধৃতি শেষ। ধীরেন। উদ্ধৃতি শুরু। ভর সাঁচে ভর করেছেন, সহজে ছাড়বেন না। উদ্ধৃতি শেষ। গুণিন কুঞ্জ। উদ্ধৃতি শুরু। আমি শুভ্রা, আমায় মেরো না। উদ্ধৃতি শেষ। দামিনী নবীনের স্ত্রী। উদ্ধৃতি শুরু। কে খুন করেছিল সুধ কুঞ্জ? জিজ্ঞাসার চিহ্ন। উদ্ধৃতি শেষ। বুড়ো ঘোষাল। পৃষ্ঠা 6। উদ্ধৃতি শুরু। বলাই বুড়ো আমায় খুন করেছে। উদ্ধৃতি শেষ। দামিনী। দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি। কৈলাস ডাক্তার। তুমি এক মাসের ছুটি নাও ধীরেন। হেডমাস্টার। ডিঙোতে পারছি না, বাঁশটা সরিয়ে দাও। ধীরেন। কে তুই? বল তুই কে? কুঞ্জ। আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। ধীরেন। পড়া চলছে পরের ফাইলে রসতাত্ত্বিক বিচার।